সর্বশক্তিমান তিনি হলেন রবীন্দ্রনাথ। তো তার লেখা একটি কবিতা আমি সেখানে পড়ছি। বোঝাপড়া। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এরাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনিরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবে। মনিরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হওনি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা খরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝা পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনিরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। এই কবিতাটি আমার যখন ভীষণ মন খারাপ একটি সময় ছিল, খুব একা লাগতো, আমি তখন থাকতাম সিংডলিতে। আমার হাজব্যান্ডের প্রথম পোস্টিং ছিল এবং ও চলে আসে, ফরিদাবাদে ট্রান্সফার হয়ে যায়। সে একা থাকার সময় স্কুলে চাকরি করি, মেয়ে খুব ছোট, অনেক কাজ করতে হতো, অনেক রকম সমস্যা ছিল। আর ফোনে কথাবার্তা বলারও মানে সেই সুযোগটুকু ছিল না। মানে ফোন করলে হয়তো 15 দিনে হয়তো একবার সেই ট্রাঙ্ক কলে হ্যালো হ্যালো বলতে বলতেই সেই কথা শেষ হয়ে যেত। হয়তো কোনো আপনি 15 দিন বাদে একবার গলার স্বর শুনতে পেতাম আর কি। সেই সময় স্কুলে চাকরি করতাম, তো সেই সময় আমি কবিতাটি খাতায় ডায়েরিতে লিখে রেখেছিলাম এবং আমার মনে হয়েছিল যে ওই সময় আমার এই কবিতাটি অনেকটাই আমাকে আশ্রয় দিয়েছিল। আমি সান্ত্বনা পেতাম এই কবিতাটিতে। জানি না, তখনও তো আসলে জীবনে চলার ক্ষেত্রে প্রতিটি পদে পদে তো আমাদের মানে আঘাত তো পেতেই হয়। আঘাত ছাড়া তো জীবন চলে না, দুঃখ পেতে হয়, দুঃখ সুখ দুটি আছে, তাই সহজে যেন আমরা সবকিছু মেনে নিতে পারি। আচ্ছা, বিউ বলছে, বাহ খুব ভালো লাগলো সম্পাদি, চৈতালিকে দেখতে পাচ্ছি, সুপর্ণাকে দেখতে পাচ্ছি। সুপর্ণা বলছে বাহ কি অপূর্ব হচ্ছে দিদি। সুমিতা বলছে খুব সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ।
গৌরীচরণ ভট্টাচার্য বলছেন আমি যোগ দিয়েছি। অনেক ধন্যবাদ দাদা, যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই মাঝে মাঝে কবিতাগুলো শোনানো যায়, কবিতা শোনাতে পারি আর কি। ইচ্ছে হয় বিভিন্ন কবিতা বলতে, তো এইটি বললাম। আসলে কোন কবিতা বলবো আর কোন কবিতা বলবো না সেটাই ভেবে পাই না। আবার একটি কবিতা হয়তো আমি, আমার খুব পুরনো কবিতা, অনেকবার হয়তো বলেছি, জানি না আমি আসলে এখানে বলেছি কিনা। সাবেরিতে আমার এই নিয়ে বেশ মনে হয় 4বার মনে হয় চলে এলাম। তো আমি এবার থেকে লিখে রাখবো যে কি কি কবিতা বলছি, যাতে নতুন নতুন কবিতা শোনাতে পারি। আবার নিশ্চয়ই আমাকে আশা করি হীরকদা, সুমিতা, ওদের ভালোবাসার ডাক আবার নিশ্চয়ই পাবো, তখন আবার নতুন কবিতা শোনাবো। আর কি কি কবিতা বলছি সেগুলো মনে রাখবো, যাতে আরো নতুন কবিতা শোনাতে পারি আর কি। তো যে কবিতাটি আমার খুব প্রিয় কবিতা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা, সেটি শুনে আসলে ভেবেছিলাম আজকে শুধু রবীন্দ্রনাথই বলবো, কিন্তু হঠাৎ করে সেই কবিতাটি বলতে ইচ্ছে করছে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো এর, কখনো ওর দুয়ারে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার চেয়ে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো ফুলো, জালো দুলো কবিতা। এই কবিতাটিতে একটি লাইন আছে যেটি বলতে ইচ্ছে করলো, যে আমি শ্মশানে ফুল ঘটাবো, তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। কেউ এবার বলেছিলেন যে শ্মশানে ফুল ফোটাবো, হয়তো উনি লিখতে গেছেন ফুলকে ফোটায়, ফুল তো ফোটে, কিন্তু উনি বলছেন কবি যে শ্মশানে ফুল ঘটাবো, শ্মশানে ফুলটা যেন ফুটছে, সেই ফুল ফোটানোটা একটা ঘটনা, মানে শ্মশানেও ফুলটা ফোটা সেই ঘটনা, সেইটা আমি ঘটাবো, এটি বলছেন কবি আর কি। তো এই কবিতাটি আমার ভীষণ প্রিয়, এবং আমার যে একটি ক্যাসেট আছে, অ্যালবাম প্রথম করেছিলাম, সেই অ্যালবামের প্রথম কবিতা এই কবিতাটি, নিজের কাছে স্বীকারোক্তি। এবং এই কবিতাটি আমাকে যিনি, যখন আমি, তখন আমার অনেকটাই বয়স কম, এবং প্রথম প্রথম কবিতা বলছি সেই সময়, আজকে একজনকে স্মরণ করতে ইচ্ছে করছে। তিনি হলেন অমিতাভ বাগচি, খুব বড় আবৃত্তিকার, তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। তিনি আমাকে এই কবিতাটি নির্বাচন করে দিয়েছিলেন। তিনি অনেককেই কবিতা নির্বাচন করে দিয়েছেন, যারা যারা অনেক বিশিষ্ট আবৃত্তিকাররা আছে তাদের কাছে, তাদের স্মৃতিচারণ আমি শুনেছি এবং জেনেছি, অনেক লেখাই পড়েছি। তো তিনি আমাকে এই কবিতাটি আমাকে নির্বাচন করে দিয়েছিলেন, এবং আমার যে কবিতা জন্ম, যে অ্যালবামটি, সেই কবিতা জন্মের নামটি দিয়েছিলেন দিদি, মানে গৌরীদি। তো আজকে ভেবেছিলাম যে আসলে না, কিছুদিন হলো, বেশ কিছুদিন হলো আমি না খুব একটা কবিতা কিংবা অনুষ্ঠান, আপনারা যারা দেখেন, যে আমি লাইভ সেভাবে করতে পারছি না। হ্যাঁ, নেটের এখানে সমস্যা আছে, অনেক রকমের আমাদের একটু অসুস্থতা ছিল, আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, আমার স্বামীরও শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেগুলো ছিল। কিন্তু তারপরেও মানে কেমন যেন একটা কবিতার কাছ থেকে সরে যাব বলছি না, কিন্তু একটা কেমন যেন একটা কষ্ট আমাকে সব সময়, কষ্টে একটা ঘেরা টোপে রয়েছি। যাই হোক, তো আমি যে কবিতা, মানে তাকে আমি কবিতাটি বহুবার বলতে শুনেছি। একটি সাধারণ শাড়ি পরা, সিঁদুরের টিপটা হয়তো লেপটে গেছে, কপালের চুলগুলো মানে এরকম ভাবে সেই চূর্ণ অলোক যেটা বলে সেরকম, কিন্তু চোখ দিয়ে, দেহের ভঙ্গিমা দিয়ে, তাকানো দিয়ে, সমস্ত অবয়ব দিয়ে যিনি কবিতা বলতেন, তিনি আর কেউ নন, তিনি সত্যি সত্যি আবৃত্তি জগতের সম্রাজ্ঞী শ্রীমতী গৌরী ঘোষ।
তার কাছেই বাঁশিওয়ালা কবিতাটা আমি অনেকবার শুনেছি, অনেক অনুষ্ঠানে গেছি আমি তাকে নিয়ে। আমি সেই কবিতাটি বলার জানি না চেষ্টা করছি, একটুখানি ছুঁতে ইচ্ছে করছে মাঝে মাঝে না, কিরকম বলবো, মানে বুক ফেটে কান্না আসে, কিন্তু আজকে কাঁদবো না। আজকে আমি ওই কবিতাটি দিয়ে আমি তাকে ছোঁয়ার চেষ্টা করছি। জানি আমি পারবো না, তার মতন কখনোই হবে না, তবু চেষ্টা করছি। শ্যামলী কাব্যগ্রন্থের বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে করতে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারের বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পাইনি কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে। মরা দিনের নারীর মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানিনি সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরণ সাগরের ডাক। ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পুরনো স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা তোমার উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোয় মাথা। কঠিন করে জানিনি ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এড়িয়ে পড়তে পাই। বাঁশিওয়ালা, বেজে উঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা। সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা চারদিকের ভিড়ুর ভিড়কে, কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানিনি ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে। চোখ এড়ানো পথে কত অজানাকে, সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা। শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর
নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া বাল্মীকির নতুন ছন্দ। চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। আমি গৌরীচরণদার মানে মন্তব্যটা দেখে কি বলবো, চোখে জল এসে গেল। আসলে আমার খুব ব্যথার জায়গা, আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, আমার আশ্রয় তিনি হচ্ছেন শ্রীমতী গৌরী ঘোষ। তো তাকে যদি মনে হয়, মনে করাতে পারি, সেটি আমার অনেক বড় পাওয়া। আমি তাকে মনে করানো, তাকে আমি ছুঁতে চাইলাম, এই কবিতাটি বলে তাকে আমি ছুঁতে চাইলাম। আমি কখনো বলিনি, আমি এটা কখনো অন্য জায়গায় রবীন্দ্র সদনে অনেক সময় অনেক কোনো জায়গায় বলিনি কবিতাটি। আমার বোন, ছোট বোন এই কবিতাটি খুব ভালো বলতো, কিন্তু এটা দিদির এতবার শুনেছি তাই। যাই হোক, একটুখানি মনে হচ্ছে পরিবেশটা ভারী হয়ে গেছে। যাই হোক, এরপরে একটি কবিতা, সাধারণত আমি বলি না, যে কবিতাগুলো বলি না সেটি বলার জন্য আজকে ঠিক করেছি যে সেটি বলবো। এবং আমি এই ঠিক শ্যামলী মানে শ্যামলী কাব্যগ্রন্থের পরের পাতাতেই যে কবিতাটি রয়েছে সেটি আমার খুব প্রিয় কবিতা, যদিও সেটি ছেলেদের গলার কবিতা, কিন্তু আজকে বলতে ইচ্ছে করছে। আচ্ছা, অনেকে মন্তব্য করছেন খুব ভালো লাগছে, বিউ দেখছিস বলে ভালো লাগছে বলছিস, কিন্তু না না, কাঁদবো না, অপূর্ব লাগলো সকলকে। অনেক অনেক দেবাশিস দা দেখছো, বলছে খুব ভালো লাগছে। গোস্বামী, মৌসুমী বলছি খুব ভালো লাগছে। প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমরা এইভাবে কবিতা দিয়ে সবাইকে ছুঁয়ে থাকতে পারি, এটি তো বড় পাওনা। আবার সেজন্য আমি আরও একবার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা সবটুকু জানাই আমাদের এই সাবেরি কালচারাল গ্রুপের কর্ণধার হীরকদা এবং সুমিতাকে। আচ্ছা, আমি যে কবিতাটি বলতে চাইছি সেটি বলি। হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দুলুন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমায়, শালবনির নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গান ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিত সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। আমি বললেন, বলবো। আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি
বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। আচ্ছা, আমি একটু আগে থাকতে ঢুকেছিলাম, মানে আমি বুঝতে পারছি না কটা বাজে আমার সময়। আচ্ছা, এখনো মনে হচ্ছে আর 5 মিনিট আছে। তাই তো, আমাকে একটুখানি বলো, আমার ঘড়িতে দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না। তো শেষ, মানে তাহলে শেষ নিবেদনে বরং চলে যাই। আমি একটি কবিতা দিয়ে শেষ করছি, হয়তো একটু টাইমটা একটু এদিক ওদিক হবে। এই কবিতা না, এটা একটা গদ্য রচনা, সঞ্জীব চট্টোপাধ্যায়। একটুখানি মন টন সবার ভারাক্রান্ত হয়ে গেছে, তো একটুখানি একটু হাসির কিছু দিয়ে, অবশ্য হাসি না, ওনার যেরকম থাকে তার মধ্যে তো একটা কিছু মেসেজ থাকে। দেখুন আপনাদের সেই মেসেজটুকু আপনারা পান কিনা। সব, আচ্ছা, হঠাৎ দেখা অপূর্ব বলছেন গৌরীচরণ দা, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং এক রাস কবিতা আরো শোনাতে পারি। সঞ্জীব চট্টোপাধ্যায় সব কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে। সেকালে গানের সঙ্গে বাজনা হতো, একালে বাজনার সঙ্গে গান হয়, যাকে বলে বাজনা গান। গায়ে একজন, বাজিয়ে 16 জন, গিটার একচরণ বাজিয়ে ছেড়ে দিলে, বেহালা গছখানে কান্না নামে এলিয়ে পড়ল, সেতারে 3 টুসকি, বাঁশিতে 3 ফুঁ, যেন 16 জনের ঝাড়ফুঁ। আজকাল আবার ঘুরে ফিরে গান গাইবার রীতি, বিশাল ল্যাজের মতন মোটা তার গায়ের পিছন লটর পটর করছে, তিনি শরীর দুলিয়ে দুলিয়ে এক একচরণ কৃপা করছেন। আজকাল গানের বাণীও মারাত্মক। রেখো না আমার হাতে হাত, খামচে দেব, চোখে চোখ রেখো না, চোখ দেখাবো, তোমাতে আমাতে জুতোতে জামাতে কাছাতে কোছাতে জড়িয়ে যাবো 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 যাবো, হা। সবকটা যন্তর মাঝ রাতে চতুষ্পদ প্রহরীর মতো আর্তনাদ ছাড়বে না, প্রাণের কোনো প্রকাশ নেই, শুকনো শব্দ। তুমি কোথায় গেয়ে গাইয়ে সরে পড়লেন, যন্ত্রীরা তার মধ্যে 5 মিনিট খেচর ম্যাচর করলেন, গাইয়ে তার মধ্যে পান খিনলেন, সিগারেট ধরালেন, তারপর আরো 2বার ধীরে সুস্থে পান চিবিয়ে গায়ক আসর এলেন, ছাড়লেন আমি হেথায়, তারপর খুব দ্রুত এসো না এসো না এসো না, কাছে এসো এসো কাছে, ব্যাস আবার 5 মিনিটের ছুটি। যন্ত্রের লাঠালাঠি চলুক, গান এখন গণিত, কাটবার ভয় নেই, 2 মাত্রার তাল, সোজা উল্টো উল্টো সোজা, মেয়েদের সোয়েটার বোনা, মীর গমক মূর্ছনা বিলম্ব প্রলম্ব বিস্তার ওসব সেকালের বস্তু। একালে মাটন রোল, ফিশ ফ্রাই, ইডলি ধোসা, চিকেন ড্রাই। কি চাই? বাবু বাড়ি নেই, দরজা খুলেই 2 রাউন্ড, দরজা বন্ধ, প্রস্থান। সোদপুর থেকে তেতেপুরে বিমল গিয়েছিল সোনারপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে, তা পত্রপাঠ বিদায়। আরে এসেছেন, খানিক বসুন, অন্তত 1 গ্লাস জল খান, বাঙালির সেই সব আতিথেয়তা আর নেই। সাহস করে কেউ হয়তো বলে ফেললেন একটু চা খেয়ে যান, বলেই অন্দরমহলের দিকে ভাবে তাকাবেন যেন মনে হয় শিশুটিকে কেউ বলছেন ওই রে জুজু আসছে। ভেতর থেকে শোনা যাবে চা, এই সময় চা। ভেতর থেকে একটা বেড়াল ছুটতে বাইরে বেরিয়ে এলো। অতিথি গৃহস্বামী লজ্জা ঢাকতে জুতো হাতে রাস্তায় বেরিয়ে দে ছুট। দুজনে দেখা, দীর্ঘদিন পরে কথা হচ্ছে, বুঝলে কেদারনাথ ঘুরে এলুম, খুব ভালো, মেয়েটার বিয়ে দিয়ে দিলুম, খুব ভালো। জানো মা হঠাৎ মারা গেলেন, খুব ভালো, সবই ভালো। আজকাল কেউ কারোর কথা মন দিয়ে শোনে না, যান্ত্রিক হাসি, যান্ত্রিক বিস্ময়। মেয়েরা যদিও বা প্রাণ খুলে হাসেন, ছেলেদের হাসি যেন শুকনো ছাতু। আমাদের মেয়েদের বিস্ময় প্রকাশের ঘন ঘটায় প্রাণ আছে কিনা বোঝা দায়। এই জানিস,
শ্যামা ডিভোর্স করেছে? ও মা, তাই নাকি? বলিস কি? রমাদির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, তাই নাকি? বলিস কি? এবারে ওর ছেলেটা না পাশ করতে পারলো না। ও মা, তাই নাকি? বলিস কি? মাঝরাতে স্বামী বললেন, গোপা, বুকে অসহ্য ব্যথা, আমি বোধহয় মারা যাচ্ছি। ও মা, তাই নাকি? বলো কি? ভোরবেলায় মেকানিক্যাল টি। ওঠো, চা। কে উঠবে? ফাঁকি দিয়ে প্রাণের পাখি উড়ে গেল, আর এলো না। পাশের বাড়ির প্রতিবেশিনী শুনে বলবেন, উমা, তাই নাকি? মারা গেছে? দাঁড়াও, ডালে জল দিয়ে সে বাকিটা শুনবো। এই হচ্ছে আমাদের আজকের সমাজের কিছুটা অংশ। এটা সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন, এবং আমার মাস্টারমশাই অশোক পালিত তার একটি ক্যাসেটে ইনি মানে করেছিলেন। মাপা হাসি চাপা কান্না ক্যাসেটটির নামও ছিল তাই। এবং তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণ ভালো বন্ধু ছিলেন আর কি। এক মানে ছিলেন এইটাই বলছি, সৌমিত্র তো চলে গেছেন। যাই হোক, তো এই কবিতাটি আমি তার ক্যাসেট থেকেই পাই এবং সেটা তোলার চেষ্টা করেছি, আপনাদের শোনালাম। সকলে ভালো থাকবেন। আমার মনে হয় সময় শেষ হয়ে গেছে। পরবর্তী আছেন স্বাগতা পালির অনুষ্ঠান আছে, তো তাদের অনুষ্ঠান আমি নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই দেখছি। সকলে ভালো থাকবেন। সুমিতা হিরকদাকে আরও একবার শুভেচ্ছা জানি, এবং যারা দেখলেন তাদের মিমি রুমা, গৌরীদা, ইন্দ্রাণীদি, প্রত্যেককে সকলকে একরাশ ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।